398 যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়ল বছরের প্রথম হজ ফ্লাইট। ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট। আগামী বছর জাহাজেও যাবে যাত্রী। আমরা আবার শুরু করব পানির জাহাজে, যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায়। পুলিশ সপ্তাহ শুরু আজ। রাজারবাগে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। থাকছে নির্বাচন নিয়ে নির্দেশনা। পদক পাচ্ছেন 62 পুলিশ সদস্য। বাংলাদেশমুখী রোহিঙ্গা স্রোত থামছেই না। 1.5 বছরে নতুন করে ঢুকেছে 1 লাখের বেশি। আরাকান আর্মির সঙ্গে আলোচনার পরামর্শ। প্রফেসর ডক্টর ইউনূসকে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিয়ে এদেরকে হয় বার্মায় পিসফুলভাবে তাদেরকে ফেরত দিতে হবে, আর নইলে তৃতীয় কোনো দেশে দিতে হবে। চৌত্রিশ বছরেও শুকায়নি 91 প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ক্ষত। এখনো অরক্ষিত উপকূলের বেড়িবাঁধ। আরও আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি। পিরোজপুর পৌরসভার 42টি খালের অধিকাংশে প্রভাবশালীদের দখলে। ড্রেন যেন ময়লার ভাগাড়। মশা আর জলাবদ্ধতা অতিষ্ঠ পৌরবাসী। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করায় পাকিস্তানে ঢুকছে না পানি। কৃষি খাতে বড় বিপর্যয়ের শঙ্কা। খাদ্য নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এবং চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দাপট। প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ 9 উইকেটে 227 রান। তাই জুড়ে সর্বোচ্চ 5 উইকেট। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। শুরু হলো চলতি বছরের হজ কার্যক্রম। সোমবার মধ্যরাতে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। এবার ঢাকা থেকেই সব হজ যাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন প্রক্রিয়া শাহজালাল বিমানবন্দরে সম্পন্ন করা হচ্ছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফাহিম ইউসুফের রিপোর্ট। মহান স্রষ্টার ঘরের অতিথি হতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে স্বজনদের বিদায় জানান হজযাত্রীরা। এরপর রাত 2:15টায় 398 জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে চলতি বছরের হজের প্রথম ফ্লাইট। এবছর 3টি এয়ারলাইন্স 232টি ফ্লাইটের মাধ্যমে 87,100 জন হজযাত্রী পরিবহন করবে। এর মধ্যে 5,200 জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে যাবেন 81,900 জন। এছাড়া এবার হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে এবং সৌদি আরবের ইমিগ্রেশন শাহজালাল বিমানবন্দরে সম্পন্ন হচ্ছে। সোমবার সন্ধ্যা থেকে হজ ক্যাম্পে বাড়তে থাকে হজযাত্রীদের ভিড়। নতুন ব্যবস্থাপনায় স্বস্তি ফিরেছে বলে দাবি তাদের। হজযাত্রী এর সাথে রিলেটেড বিগত কয়েক বছরের অভিজ্ঞতার আলোকে এই বছরে হজযাত্রা অনেকটা সহজ এবং সুষ্ঠু সুচারুভাবে পরিচালিত আছে। সরকারের যারা দিনরাত পরিশ্রম করে এই হজকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সবার জন্য দোয়া করি। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে বিমানবন্দরে সার্বক্ষণিক 2 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং অবৈধ প্রবেশ রোধে ইমিগ্রেশন পুলিশও তৎপর রয়েছে। আমরা চেষ্টা করি ইমিগ্রেশন পুলিশ কর্তৃক যাতে কোনো হজযাত্রী বা কোনো যাত্রী কোনো হয়রানির শিকার না হয়, এটা আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এবং বিভিন্ন দিকে আমরা তদারকিতে আছি। এর আগে সন্ধ্যায় হজ ক্যাম্পে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন হজ ফ্লাইটের উদ্বোধন করেন। এবার হজ ফ্লাইট চলবে 31 মে পর্যন্ত। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। আগামী বছর বিমানের পাশাপাশি জাহাজে করেও বাংলাদেশিদের হজে পাঠানো নেয়ার উদ্যোগ নেওয়া হবে, এমন কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সোমবার রাজধানীর এক হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ব্যবস্থাপনায় কিছু ত্রুটি থাকলেও তা দ্রুত সমাধান করা হবে বলেও জানান তিনি। এদিকে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ফ্লাইট। এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। সোমবার আশকোনায় হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধন আয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি বেসরকারি বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন হজযাত্রীদের কাছে দেশ ও নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদের মুক্তির জন্য দোয়া চান। আজকে আপনারা যারা আল্লাহর ঘরে যাচ্ছেন দাস হিসেবে মেহমানের সম্মান নিয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দেশের জন্য দোয়া কামনা করছি। এই দেশ যেন একটা দুর্নীতিমুক্ত, শোষণহীন, বৈষম্যহীন, একটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত একটা দেশ আমরা পাই। আমরা অবশ্যই আমাদের ফিলিস্তিনের
ভাইদের জন্য দোয়া করতে ভুলবো না। প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এ সময় আগামী বছর বিমানের পাশাপাশি জাহাজে করেও যাত্রীদের সৌদি আরবে পাঠানোর উদ্যোগের কথা জানান তিনি। আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আবার হজ সম্পন্ন করে আসার পর আমরা আবার শুরু করব পানির জাহাজে, যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায়। আমরা আশাবাদী এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ হবে। শুরুর দিকে রওনা হতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা বলেন, আল্লাহর সন্তুষ্টি আদায় আর আত্মশুদ্ধি একমাত্র লক্ষ্য তাদের। এবারের হজ ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্টির কথা জানান প্রথম হজ ফ্লাইটের যাত্রীরা। সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছি, এমনি সবকিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আছে। ইভেন এখানে ডরমেটরি যেটা আছে ব্যবস্থাপনা, এটাও আমাদের কাছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন লেগেছে। আজকে খুবই আনন্দিত লাগছে আমাদেরকে যে আজকে প্রথম ফ্লাইট, সেখানে আমরা যাচ্ছি। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে হজ পালনের জন্য আমি রওনা করছি আমার বিবিকে সাথে নিয়ে। সববারের জন্য দোয়া করব, বাংলাদেশে জনসভায় দোয়া করব। এবছর হজে যেতে নিবন্ধন করেছে ৮৭,১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছে ৫,২০০ জন, বাকিরা যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। হজ যাত্রীদের যাত্রা আরো সহজ করতে অন্তর্বর্তী সরকার চালু করেছে আধুনিক প্রযুক্তি নির্ভর মোবাইল অ্যাপ লাব্বাইক। এই অ্যাপের মাধ্যমে হাজিরা পাবেন ফ্লাইট তথ্য, লোকেশন ট্র্যাকিং, আবাসন তথ্য, নামাজের সময়সূচি, আবহাওয়ার পূর্বাভাস, স্বাস্থ্যসেবা সুবিধা, হজ পালনের ধর্মীয় সব রীতিনীতির তথ্য সহ নানা ধরনের জরুরি সেবা। বিস্তারিত ইউসুফ ভুইয়ার রিপোর্টে। চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৮৭,০০০ হজ যাত্রী হজ পালন করতে সৌদি আরব যাবেন। তাদের হজ পালন আরো সহজ করতে সরকার চালু করেছে আধুনিক প্রযুক্তি নির্ভর লাব্বাইক মোবাইল অ্যাপ। প্রথমবারের মতো হজ অ্যাপ উদ্বোধন করে হজ যাত্রীদের এটি ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় এই অ্যাপসটি হজ যাত্রীদের পুরো হজ প্রক্রিয়া সহজ করবে বলেও জানান তিনি। মস্ত বড় পদক্ষেপ, যেহেতু এটা আগে কোনোদিন হয়নি, এটা একটা চিন্তা ছিল, চিন্তাকে বাস্তবায়ন করা, বাস্তবে রূপ দেওয়া, হজ যাত্রীদের অনেক দুশ্চিন্তা থেকে রক্ষা করবে এবং অযথা ব্যবহারে এবং কাজের তথ্যের অভাব থেকে রক্ষা করবে, সেই তথ্যগুলো সময় মতো পাবে। তো সেটা লক্ষ্য করে আজকের এই অ্যাপটা তৈরি করা হয়েছে। লাব্বাইক অ্যাপে হজ যাত্রীদের জন্য রয়েছে নানা ধরনের সুবিধা। এ যেমন হজ যাত্রীরা হারিয়ে গেলে, গুরুতর অসুস্থ হলে বা বিপদে পড়লে SOS বাটনে ক্লিক করার মাধ্যমে পাবেন সাপোর্ট টিমের সহায়তা। হজের প্রতিটি ধাপের নির্দেশনা। শুধু তাই নয়, এই অ্যাপের মাধ্যমে পাবেন সব ধরনের জরুরি সেবা, ফ্লাইট তথ্য, লোকেশন ট্র্যাকিং, আবাসন তথ্য, নামাজের সময়সূচি, আবহাওয়া পূর্বাভাস, মিনা আরাফার তাঁবুর লোকেশন, স্বাস্থ্য সেবা সুবিধা, হজ পালনে যাবতীয় ধর্মীয় নিয়ম কানুনের তথ্য এবং মক্কা মদিনার ঐতিহাসিক স্থানের বিবরণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা। ভবিষ্যতেও এই অ্যাপকে আরো সহজ ও ত্রুটিমুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। প্রতারণার শিকার হয়ে সৌদি থেকে দেশে ফিরলেন প্রায় শতাধিক প্রবাসী বাংলাদেশি। সোমবার মধ্যরাতে রিয়াদ থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে দেশে পৌঁছান তারা। বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। এ সময় তাদের উপর হওয়া প্রতারণা ও অবিচারের চিত্র তুলে ধরেন এসব রেমিটেন্স যোদ্ধারা। সবকিছু হারিয়ে বিদেশে পাড়ি জমানো এসব শ্রমিকরা জানান, পরিবারের পরিজন নিয়ে দুমুঠো ভাত খাবার সম্বলও বাকি নেই তাদের। সৌদিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের অসহযোগিতা করেছে বলেও দাবি তাদের। হুরুপ ছাড়াই যাদের আকামা এক্সপায়ার আছে, এমন যারা আছে তাদেরকেও ধরে নিয়ে হুরুপ অটোমেটিক হুরুপ দিয়ে দিচ্ছে এবং সব কিছু ক্যান্সেল করে দিতেছে। আল কাসিম, আমি যে জেলে ছিলাম এখান থেকে তো আমাদেরকে 40 জনকে আজকের ফ্লাইটে পাঠাইছে, আরও অন্তত 200-র উপরে শ্রমিক আছে। আমি 12 তারিখে কপিলকে আকামার জন্য টাকা দিছি, যাওয়াজাতের জন্য টাকা দিছি, উনি আমার 17 তারিখে হুরুপ মারি দিছে। কাম করতে হুরুপ ছাড়াই ওই 3 মাসের আগামা ছিল, এক্সপায়ার ছিল, যতদিন এক্সপায়ার ছিল এই জন্য আমাদেরকে দূরে পাঠাই দিছে। ভাই জেলে ছিলাম 10 দিন।
আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যে আজ শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ 2025। সকাল 10:30টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়াম পুলিশ সদস্যের উদ্দেশ্যে ভাষণ দিয়ে এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুক্রবার শেষ হবে। প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের মত বিনিময় সভা হবে। বিকালে প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে কর্মপরিকল্পনার উপর কর্মশালা এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রেজেন্টেশন হবে। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এবার 62 জন পুলিশ সদস্য পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পাচ্ছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদকপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেবেন। প্রায় 13 লাখের বেশি রোহিঙ্গা নিয়ে আগে থেকেই নানামুখী সংকটে বাংলাদেশ। এই স্রোত থেমে নেই। গেল 1.5 বছরে রাখাইন রাজ্য থেকে নতুন করে দেশে ঢুকেছে 1,13,000-এর বেশি রোহিঙ্গা। এমন সংকটে আন্তর্জাতিক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের পাশাপাশি আরাকান আর্মি ও তাকমাদুর সঙ্গে আলোচনায় সমাধান দেখছেন বিশ্লেষকরা। বিস্তারিত এনআই নাহিদের প্রতিবেদন। 2017 সালের 25 আগস্ট রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন এবং বর্বর হামলা থেকে প্রাণ বাঁচাতে 7 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর প্রায় প্রতিদিনই বাংলাদেশে অনুপ্রবেশ করেন নানা বয়সী রোহিঙ্গা। শুধু গত সপ্তাহেই রাখাইন থেকে এসেছে 1448টি পরিবার। এছাড়া আলাদাভাবে প্রবেশ করে 5930 জন রোহিঙ্গা। এ তালিকা গেল 1.5 বছরে আরও দীর্ঘ। নতুন করে দেশে প্রবেশ করে 29,607টি পরিবার। জনের অঙ্কে যা প্রায় 1,13,000 রোহিঙ্গা। এর মধ্যে 53.77% নারী, বাকি 46.23% পুরুষ। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা স্রোত ঠেকাতে ও প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে কাজ করার পরামর্শ দেন এ গবেষক। প্রফেসর ডক্টর ইউনূসকে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিয়ে এদেরকে হয় বার্মায় পিসফুলভাবে তাদেরকে ফেরত দিতে হবে, আর নইলে তৃতীয় কোনো দেশে দিতে হবে। সেই সঙ্গে আরাকান আর্মি ও তাকমাদুর সঙ্গে আলোচনায় এ সংকট নিরসন সম্ভব বলে মনে করেন এ আন্তর্জাতিক বিশ্লেষক। আমি ওআইসি বিভিন্ন জায়গায় যেতে পারি মানে এটাকে ফোকাস করার জন্য, কিন্তু আমাকে বসতে হবে এই দুটো অ্যাক্টরের সাথে, বড় আকারেই তাকমাদো এবং আরাকান আর্মির সাথে। এদিকে গেল বুধবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন শুরুর জন্য ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বিভিন্ন ক্যাম্পে থাকা 13 লাখের বেশি রোহিঙ্গা নিয়ে নানা চ্যালেঞ্জ ও ঝুঁকিতে প্রত্যাবাসনের বদলে উল্টো নতুন রোহিঙ্গা দেশে ঢুকায় চাপে পড়ছে বাংলাদেশ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। মিয়ানমারের আরাকানে মানবিক করিডোরের বিষয়ে সরকারের সিদ্ধান্তে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজারে গণসংযোগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মানবিক প্যাসেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করার প্রয়োজন ছিল। এদিকে এই করিডোর দেওয়ার বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, মানবিক করিডোরের বিষয়টি সরকারকে জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন, কারণ এর সাথে অনেক নিরাপত্তার বিষয় জড়িত থাকতে পারে। বাংলাদেশের যে উপদেষ্টা, আপনার বৈদেশিক উপদেষ্টা তৈরি সাহেব, তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিতে চাই। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। সারা দেশে বজ্রপাতে 14 জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় 4 জন, কিশোরগঞ্জে 3, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও নোয়াখালীতে 1 জন করে মারা যান। পরিবারগুলোতে নেমেছে শোকের ছায়া। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট।
কুমিল্লার বরুড়া উপজেলার খোসবা ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামের দুই শিক্ষার্থী সোমবার দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও মাঠে ঘুড়ি ওড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাতে দুইজনই মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া মুরাদনগরের কোরবানপুরে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। সোমবার সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কমলা ও খয়েরপুর আবদুল্লাপুর ইউনিয়নের হাওরে ধান কাটার সময় দুইজন নিহত হয়েছেন। এদিকে সকালে মিঠামইন উপজেলার কেওড়ারজোর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের বাড়ির পাশে খোলায় ধানের কাজ করছিল ফুলেছা বেগম নামে এক নারী। বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি। একই দিনে কালিকাটা হাওরে 4টি গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায় সুনামগঞ্জ শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের রিমন নামের এক কলেজ ছাত্র। এ সময় তীব্র ঝড় বৃষ্টি শুরু হলে পথিমধ্যেই একটি গরু সহ বজ্রপাতে মারা যায় রিমন। নেত্রকোনা জেলার মদন উপজেলার তিয়শ্রী গ্রামের আরাফাত প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ির পাশে মাদ্রাসা যাওয়ার সময় বজ্রপাতে মারা যায় তিনি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের 29 এপ্রিল রাতে প্রবল ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের উপকূল লণ্ডভণ্ড হয়ে যায়। প্রাণ হারায় লাখো মানুষ, গৃহহীন হয় হাজারো পরিবার। সবচেয়ে বেশি ক্ষতি হয় কুতুবদিয়ায়। তবে এ বছরেও সুরক্ষিত বেড়িবাঁধ পায়নি উপকূলবাসী, নেই পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র। প্রতি বছরই ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতির মুখে পড়তে হয় বাসিন্দাদের। সহকারী আব্দুল রহমানের তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 29 এপ্রিল 1991 সালের ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূল সহ ধ্বংস হয়ে যায়। সেই রাতের স্মৃতি আজও উপকূলবাসীকে শিহরিত করে। উপকূলীয়বাসী এখনও সেই ভয়াল স্মৃতি বহন করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের লাশ আর স্বজন হারানোর কান্না আজও তাড়া করে ফেরে তাদের। 60 বর্গ কিলোমিটার আয়তনের কুতুবদিয়া এখন 17 কিলোমিটারে নেমে এসেছে। দ্বীপবাসী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। বর্ষার মৌসুমের জন্য ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা পানি উন্নয়ন বোর্ডের কাছে পাঠানো হয়েছে বলে জানান ইএনও। সাময়িকভাবে আমরা বর্ষাকালে যেহেতু বর্ষা সিজন আসছে, এলাকার কিছু বিশেষ করে 3টা স্পটে আমাদের ঝুঁকিপূর্ণ আছে। আলী আকবর ডিল, কবি জসিমউদ্দিনের ওখানে একটা স্পট আছে, আরেকটা হচ্ছে আপনার তাবালেরচর নামক একটা স্পট, আর উত্তর দুলুং একটা স্পট। এই জায়গাগুলো আমি লোকাল স্থানীয় প্রশাসন হিসেবে এখানে পানি উন্নয়নের সাথে যোগাযোগ হয়েছে আমার সাথে। ওনারা কথা দিয়েছে খুব অতি শীঘ্রই এটা তারা মেরামত করার জন্য তাদের ওয়ার্ক অর্ডার হবে আর কি। 1991 সালের ঘূর্ণিঝড়ে সরকারি হিসাবে 1,38,000 প্রাণহানি হলেও প্রকৃত সংখ্যা ছিল আরও বেশি। ক্ষতিগ্রস্ত মানুষরা পরে কক্সবাজারের খরুশকুল আশ্রয়ন প্রকল্পে স্থান পায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলার আম বাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি চাঁপাইনবাবগঞ্জের আমের প্রশংসা করে আম প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগের আশ্বাস দেন এবং চলতি বছরই এখানকার আম চীনে রপ্তানির প্রত্যাশা জানান। রাষ্ট্রদূতের সঙ্গে থাকা চীনা আমদানিকারক দল বাগান থেকে সরাসরি আম কেনার আগ্রহ প্রকাশ করেছে, যা কৃষকদের জন্য লাভজনক হবে বলে তারা জানান। কৃষিবিদরাও মনে করছেন, সরাসরি রপ্তানি হলে জেলার অর্থনীতি আরও চাঙ্গা হবে। বর্তমানে জেলায় 37,604 হেক্টর জমিতে আমের চাষ হচ্ছে এবং এ বছর 3,86,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। It is one of the results of the Honorable Chief Advisor visit China. He just visited China last month. It was a tremendous successful visit, and a lot of consensus reached during the visit. লালমনিরহাটের হাতিবান্ধায় বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালু রাজশাহীর রেলপথ ও সড়ক পথের চলমান অবরোধ প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে 2 ঘন্টার বৈঠকের পর আন্দোলনকারীরা এই সিদ্ধান্ত নেন। তবে পাটগ্রামে আন্দোলনকারীরা এখনো অবরোধ চালিয়ে যাচ্ছেন। বৈঠকে জানানো হয়, দাবিটি ন্যায্য হলেও রেলওয়ের কিছু সমস্যার কারণে তাৎক্ষণিকভাবে ট্রেন চালু করা সম্ভব নয়, তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে আমরা এই হাতিবান্ধার প্রতিনিধিরা
সেটা এই আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আমরা লালমনিরহাটে গিয়ে সম্মানিত জেলা প্রশাসকের মাধ্যমে আমরা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমরা একটি বৈঠক করব। আমাদের যে দাবিটা, প্রাণের দাবি, লালমনিরহাটবাসীর যে বহুদিনের দাবি, সেই দাবিটা তুলে ধরা হবে এবং আমরা আশাবাদী যে উপদেষ্টা স্যারের কাছ থেকে আমরা একটা ভালো সমাধান পেয়ে যাব। পিরোজপুর পৌরসভার ৪২টি খালের অধিকাংশই ইতিমধ্যে গ্রাস করে নিয়েছে দখলদাররা। আর প্রায় ৬০ কিলোমিটার ড্রেন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে মশা এবং জলাবদ্ধতার নাকাল পৌরবাসী। সহকর্মী জালিস মাহমুদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঝাটকাটি ভারানি খাল দেখে বোঝার উপায় নেই, এক সময় এই খাল থেকে বড় বড় নৌকা চলাচল করত, যা দখল আর দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রায় ৩০ বর্গ কিলোমিটারের এই পৌরসভার ৪২টি খালের অধিকাংশই দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। ফলে যত্রতত্র স্থাপনা হয়, একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে পানি চলাচলের স্বাভাবিক গতি, অন্যদিকে ভরাট হয়ে যাচ্ছে খাল। ফলে পৌরসভায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এছাড়া ড্রেনগুলোকে ময়লা ডাস্টবিন হিসেবে ব্যবহার করায় শহরের অধিকাংশ ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, পরিণত হয়েছে মশা আর রোগ জীবাণুর আখড়ায়। আমাদের এই সমস্ত খালে আগে এক সময় নৌকা চলতো, আমরা বাচ্চারা গোসল করতো, সবাই খাল ব্যবহার করতো, এখন বর্তমানে অনুপযোগী। পৌরসভার নজরদারির বাইরে থাকায় এবং তাদের সঠিক নজরদারি না থাকার কারণে আস্তে আস্তে এই সব খালগুলো ভরে এখন ড্রেনও এক সময় দেখা যাবে যে ড্রেনও থাকতেছে না আর কি। এমনভাবে ভরাট হয়ে গেছে এবং দখল হয়ে গেছে, আমাদের এখানে জনজীবন বিপর্যস্ত পুরোপুরি। খালের দুই পাশে যারা আছে প্রত্যেকেই হয়তো যদি ২০০০ বাড়ি থেকে ২০০০ বাড়ি এলা, যদি ১০০০ থাকে ১০০০, যারাই থাকে উভয় দুই পাশে যারা আছে তারা করছে। ড্রেনে দুর্গন্ধ থাকা যায় না, মশা মাছিতে একদম বিশ্রী অবস্থা, হাঁটাও যায় না মাঝে সাঝে। দখল হওয়া খাল পুনরুদ্ধার এবং পুনঃখননের উদ্যোগ নিয়েছে পৌরসভা। পাশাপাশি শহরের পরিষ্কার পরিচ্ছন্নতায় জনগণের সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমরা স্থানীয় সরকার পরিষদ অধিদপ্তরের আইপিসিপি প্রজেক্ট আছে, সেখানে আমাদের পিরোজপুর যে এলজিডি প্রতিনিধি আছে, নির্বাহী প্রকৌশলী মহোদয়, তাদের মাধ্যমে আমরা প্রজেক্ট ওখানে প্রেরণ করছি। আশা রাখি সামনে এটা অনুমোদন হলে আমাদের খালগুলো আমরা পুনঃখনন করতে পারবো, বিশেষ করে পুনরুদ্ধার করতে পারবো, তখন এই শহরের জলাবদ্ধতা অনেকটা নিরসন হবে। নগরায়নের উন্নয়নের জন্য দ্রুত সময়ে দখল ও দূষণে মৃতপ্রায় খালগুলো উদ্ধার করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা পিরোজপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ মৎস্য বীজ উৎপাদন খামারটি দেয়াল ধসে দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় রয়েছে। এতে ৪,০০০ ব্রুড মাছ ঝুঁকিতে আছে। খামারিরা দেয়াল মেরামত ও উৎপাদন বাড়ানোর দাবি জানিয়েছেন। প্রকল্পের আওতায় মেরামতের আশ্বাস দিয়েছেন মৎস্য কর্মকর্তারা। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। মাছ চাষিদের আগ্রহ বাড়াতে ১৯৬১ সালে ময়মনসিংহের শম্ভুগঞ্জ ১৫ একর জায়গা নিয়ে গড়ে তোলা হয় মৎস্য বীজ উৎপাদন খামার। সংস্কার না হওয়ায় ২০২৩ সালের বন্যার পানিতে দক্ষিণের ১০০ ফুট এবং ২৪ সালে উত্তরের ২০০ ফুট বাউন্ডারি দেয়াল ধসে পড়ে। এতে ১১টি পুকুরের ৩,০৮০ কেজি রেণুপোনা উৎপাদনকারী মাছ ঝুঁকিতে রয়েছে। দ্রুত দেয়াল মেরামত ও উৎপাদন বৃদ্ধির দাবি খামারিদের। সরকারি থেকে যত তারিখ আমি রেণু নিতেছি সবসাহেবের কাছ থেকে, অত তারিখ আমি ভালো পাইছি। এই জায়গাতে মাছ আমরা ৪-৫ বছর ধরে নেই মাছ, কিন্তু মাছ কোনো সমস্যা হয় না। মাছের প্রোডাকশন ভালো হয়, মাপ সঠিক, সেই জন্য আমরা মনে করি যে সরকারি ফেসার থেকে মাছগুলো। রাত্রেবেলা আমাদের এই মাছের চুরি হওয়ার ঝুঁকি রয়েছে, যার ফলে আমাদের খামারটা নিরাপদ নয়। নানা সীমাবদ্ধতা ও চাহিদা থাকলেও রেণুপোনা বেশি উৎপাদন করা সম্ভব হচ্ছে না বলে জানান খামারটির ব্যবস্থাপক। পুকুরের পার সংস্কার দরকার, আর হচ্ছে যে আমাদের যে বাউন্ডারি ওয়াল আছে এটাও সংস্কার, মেরামত যাই বলেন এটা মেরামত যোগ্য। চাষিদের শতভাগ চাহিদা পূরণ করতে সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় খামার মেরামতের পাশাপাশি উৎপাদন বাড়ানোর কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। বর্তমানে আমাদের মৎস্য অধিদপ্তর কর্তৃক একটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। তো এই প্রকল্পের আওতায় আমাদের সরকারি মৎস্য বীজ উৎপাদন যে কেন্দ্রগুলো আছে এগুলোর হ্যাচারি ইউনিট মেরামত করা হবে, এখানে আপনার আরও অবকাঠামো উন্নয়ন করা হবে। ময়মনসিংহের ৭টি সরকারি খামার থেকে এবার ১,৪০৭ কেজি রেণুপোনা বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতি কেজি রেণুপোনা ১৮০০ টাকায় বিক্রি হয়ে থাকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।
শেরপুরের ঐতিহাসিক পৌনে ৩ আনি জমিদার বাড়িটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে। গ্রিক স্থাপত্য ধারায় নির্মিত এই প্রাসাদটির বয়স প্রায় ২০০ বছর বলে ধারণা করা হয়। ১৯৫৭ সাল থেকে এটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধীনে পরিচালিত হয়ে আসছে। স্থাপত্য ঐতিহ্যের এই প্রতিফলনটি সংরক্ষণের দাবি সংশ্লিষ্টদের। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। শেরপুর জেলা সদরে অবস্থিত জমিদার সতেন্দ্র মোহন চৌধুরী ও জ্ঞানেন্দ্র মোহন চৌধুরীর বাড়িটি পৌনে ৩ আনি জমিদার বাড়ি নামে পরিচিত। গ্রিক স্থাপত্য শৈলীতে নির্মিত এ বাড়িটি অন্য যে কোনো জমিদার বাড়ি থেকে আলাদা। তবে কালের বিবর্তনে ম্লান হয়েছে চমৎকার নকশা করা দৃষ্টিনন্দন স্তম্ভগুলো। প্রাসাদের প্রবেশপথে রয়েছে প্রশস্ত সিঁড়ি, আছে কাঠের জানালা ও ছাদের নিচে বায়ু চলাচলের সুব্যবস্থা, আছে ফুলের নকশায় তৈরি সাংস্কৃতিক অনুষ্ঠানের রংমহল। পুরো প্রাসাদ কমপ্লেক্সে ৭টি পুকুর ও কয়েকটি মন্দির রয়েছে। প্রাসাদের অনেক স্থানেই আছে চতুর্ভুজাকৃতির অলংকৃত স্তম্ভ, গায়ে চৌকা নকশা। তবে ঝোপঝাড় গজিয়ে ৪২ একরের এ প্রাসাদটির নাজুক অবস্থা হয়ে পড়েছে অনিরাপদ। অযত্ন অবহেলায় জমিদার বাড়িটা জরাজীর্ণ অবস্থায় আছে। এরকম হাতে গোনা ২-১টি স্থাপনা রয়েছে যেগুলো আসলে সংরক্ষণের অভাবে দিন বাই দিন ডে বাই ডে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা কৃষিভিত্তিক একটা জাদুঘর প্রতিষ্ঠিত হলে পর্যটক এবং এখানকার অধ্যয়নরত ছাত্রছাত্রীরা কৃষির আদির ইতিহাস সম্পর্কে এবং এই দেশের কৃষ্টি কালচার সম্পর্কে অবহিত হতে পারবে। পুরাকৃতি অধিদপ্তরের উদ্যোগে প্রাসাদটি সংস্কার করে রক্ষণাবেক্ষণের দাবি নাগরিক নেতাদের, আর সে লক্ষ্যে পদক্ষেপ নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসক শেরপুর স্যার এটি পরিদর্শন করেছেন এবং পরিদর্শনের পরে স্যারের মনে হয়েছে যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা সংস্কারের জন্য বিস্তারিত লিখতে পারি এবং জেলা প্রশাসন শেরপুর এই উদ্যোগ গ্রহণ করবে। সংরক্ষণের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো সেগুলো নেওয়া হয়নি, যার ফলে এটা নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রাচীন স্থাপনাগুলো যদি শেরপুরে থাকতো তাহলে শেরপুর শহরটাও পর্যটনের কেন্দ্রে পরিণত হতো। ১৯৫৭ সাল থেকে প্রাসাদ সহ পুরো জায়গা কৃষি মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।